এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। খুব শীঘ্রই বিডিপি এবং পিজি অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাবে। এবারেই প্রথম অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্ট হতে চলেছে। বিডিপি এবং পিজি অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্টের সম্ভাব্য গাইডলাইন বা পদ্ধতি কি হতে পারে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাহলে আপনাদের সুবিধা হবে কীভাবে অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্ট আপনারা দেবেন। আপনারাও অনেকে কমেন্ট করেছিলেন অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্টের সম্ভাব্য গাইডলাইন বা প্রসেস নিয়ে ভিডিও দেওয়ার জন্য। আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির 6 জানুয়ারি 2021 বিডিপি অনলাইন এমসিকিউ এক্সামের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এখানে অনলাইন এমসিকিউ বিডিপি এক্সামের পদ্ধতি এবং নিয়মাবলী দেওয়া হয়েছে 1-2 করে পয়েন্ট করে। এই বিজ্ঞপ্তি বা পয়েন্টগুলো ভালো করে দেখে রাখুন, বিশেষত যারা এখন ফার্স্ট ইয়ার নতুন পরীক্ষা দেবেন অ্যাসাইনমেন্ট, আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্টের সম্ভাব্য পদ্ধতি সম্পর্কে। এবং যারা এখন বিডিপি সেকেন্ড এবং থার্ড ইয়ার এবং সেই সঙ্গে পিজি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আপনারা তো এই গাইডলাইন বা বিজ্ঞপ্তি মেনেই পরীক্ষা দিয়েছেন, তাই আপনাদের কাছে জলের মতো সহজ। শুরু করার আগে বলে রাখি, অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্টের যদি নতুন গাইডলাইন আসে, যদি এই গাইডলাইন না হয়, সেক্ষেত্রেও আপনাদেরকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। চলুন সবাই দেখে নিন অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্টের সম্ভাব্য গাইডলাইন। এই অনলাইন বিডিপি এমসিকিউ এক্সামের নোটিশটা ছিল 6 জানুয়ারি 2021। ধরুন আগস্ট মাসে যদি বিডিপি অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়, সেক্ষেত্রে এক্সাম সম্পর্কিত যে বিজ্ঞপ্তি বা গাইডলাইন সেখানে আগস্ট মাসের ডেট থাকবে এবং বিজ্ঞপ্তির যে হেডলাইন অনলাইন বিডিপি টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশান, এর পরিবর্তে এখানে বিডিপি অ্যাসাইনমেন্ট উল্লেখ থাকতে পারে। এবং ডিসেম্বর 2019 এবং জুন 2020 পরিবর্তে ডিসেম্বর 2020 এবং জুন 2021 বিষয়ক নির্দেশাবলী থাকতে পারে। এরপর নিচে 1-2 করে সম্ভাব্য গাইডলাইনগুলো আমরা দেখে নেব। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছিল, সকল পরীক্ষার্থীদের জানানো হচ্ছে যে অনলাইন বিডিপি টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশানস ডিসেম্বর 2019 এবং জুন 2020 শুরু হবে 18 জানুয়ারি 2021 বেলা 2টায় এবং শেষ হবে 25 জানুয়ারি 2021 বেলা 2টায়। আপনাদের যেহেতু অ্যাসাইনমেন্ট, এখানে টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশানের পরিবর্তে অ্যাসাইনমেন্ট শব্দটা উল্লেখ থাকতে পারে এবং ডিসেম্বর 2019 এবং জুন 2020 পরিবর্তে ডিসেম্বর 2020 এবং জুন 2021 এটা থাকবে। এবং সেই সঙ্গে 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত পরীক্ষা হয়েছিল। আপনাদের ক্ষেত্রে ধরুন আগস্ট মাসের 16 তারিখ থেকে যদি আমি ধরলাম পরীক্ষা হয়, 16 তারিখ দুপুর 2টো থেকে ধরুন পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষা শেষ হবে ধরুন 10 দিন যদি সময় দেয়, সেক্ষেত্রে 26 তারিখে পরীক্ষা শেষ হবে, হয়তো বেলা 2টোই বলে দেবে। এখানে টার্ম অ্যান্ড থিওরি এক্সাম হয়েছিল বলে 7 দিন সময় দিয়েছিল। আপনাদের ক্ষেত্রে হয়তো 7 দিনও সময় থাকতে পারে বা আরও বাড়ি 10 দিনও করতে পারে। পরীক্ষার জন্য এই যে 7 দিন সময় দেওয়া হয়েছিল, পরীক্ষার্থীরা নিজেদের সুবিধা মতো যে কোনো বিষয় যে কোনো সময়ে পরীক্ষা দিতে পারতো। ধরুন 2টো থেকে পরীক্ষা শুরু হচ্ছে, কেউ 2টোর পরিবর্তে ওই দিন রাত্রি 10টায় পরীক্ষা দিতে পারবে বা রাত্রি 11টায় পরীক্ষা দিতে পারবে। এক দিন 2-3টে পেপারও কমপ্লিট করতে পারে পরীক্ষা দিয়ে। আপনাদের যে রিসেন্ট অ্যাসাইনমেন্ট হবে সম্ভবত এই রকমই পদ্ধতি থাকবে, হয়তো যে সময় দিয়ে দিবে 7 দিন হোক বা 10 দিন, আপনারা এই সময়সীমার মধ্যে যে কোনো পেপার যে কোনো সময়ে আপনারা দিতে পারবেন। ব্যাকেটে দেখুন উল্লেখ করা আছে, উল্লিখিত সময়সীমার মধ্যে যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন। এরপর 2 নম্বর পয়েন্টটা আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছিল, উল্লিখিত পরীক্ষার জন্য https://nsou.bdp2020.smarttestexam.com এই সুনির্দিষ্ট পোর্টালটি ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনারা যে অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্ট দেবেন, এই রকম পোর্টালে গিয়েই এক্সামটা দিতে হতে পারে। রিসেন্ট যে বিএড পরীক্ষা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির, যেটা 22 জুলাই থেকে শুরু হওয়ার কথা, সেই পরীক্ষাও কিন্তু দেখুন এই রকম একই পোর্টালেই হবে। দেখুন বিএড 2020 smarttestexam.com। তাই এমসিকিউ অ্যাসাইনমেন্টের সম্ভাব্য গাইডলাইন হিসাবে এই পদ্ধতি বা এই নির্দেশাবলীগুলো আরও বেশি গুরুত্ব পাচ্ছে। ধরুন এই পোর্টালে যদি অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়, পোর্টালে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। পরীক্ষার্থীগণ এনরোলমেন্ট নম্বর ও জন্ম তারিখ লিখে এই পোর্টালে লগ ইন করতে পারবেন। অর্থাৎ এই পোর্টালে গিয়ে এনরোলমেন্ট নাম্বার, জন্ম তারিখ লিখে লগ ইন করতে পারবেন। লগ ইন করার সময় পরীক্ষার্থীগণ যে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেবেন, সেই ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসে ওটিপি যাবে। অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ডে লিখিত তথ্য গোপন রাখা আবশ্যক। এরপর টানা যে 7 দিন পরীক্ষা হয়েছিল সেটা উল্লেখ করা হয়েছে। ব্যাকেটে দেখুন 7 দিন 24 ঘন্টার জন্য, অর্থাৎ 7 দিনকে যদি 24 ঘন্টা দিয়ে গুণ করি, টোটাল 168 ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময়ে যে কোনো বিষয় আপনি পরীক্ষা দিতে পারবেন।
তবে অবশ্যই মাথায় রাখবেন একটা পেপার প্রথম আপনি যখন শুরু করবেন সেটা কমপ্লিট করতে হবে, সেই পেপার কমপ্লিট করার পর আপনি দ্বিতীয় পেপারে যাবেন, এইভাবে আপনি কমপ্লিট করে নেবেন সব পেপারগুলো। অর্থাৎ 3 নম্বর পয়েন্টে কীভাবে পোর্টালে গিয়ে লগ ইন করে আপনারা এক্সাম দেবেন সেটাই বলা হয়েছে। যখন অ্যাসাইনমেন্ট শুরু হবে আমরা ভিডিওর মাধ্যমে সরাসরি দেখিয়ে দেবো কীভাবে পরীক্ষাটা দেবেন, কীভাবে এরকম এক্সাম পোর্টালে গিয়ে লগ ইন করে একটা সাবজেক্ট আপনারা পরীক্ষা দেবেন, প্রশ্ন সাবমিট করবেন, সব আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যখন অ্যাসাইনমেন্ট শুরু হবে। সেই সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন। ধরুন অ্যাসাইনমেন্ট শুরু হলো, পূর্বেই ইউনিভার্সিটি নোটিশের মাধ্যমে এইরকম এক্সাম পোর্টাল জানিয়ে দেবে। এই এক্সাম পোর্টাল আপনারা গুগলে টাইপ করে সার্চ করে নিতে পারেন বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি এরকম এক্সাম পোর্টালে পৌঁছে যাবেন। পোর্টালে যাওয়ার পর এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে এবং মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসে ওটিপি আসবে, ওই ওটিপিটা ভেরিফাইড করে আপনি মূল এক্সাম পেজে পৌঁছে যাবেন। এখানে আরও বলা হয়েছিল অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ডে লিখিত তথ্য গোপন রাখা আবশ্যিক। এরপর পোর্টালটা পরীক্ষার জন্য কখন খোলা হবে এবং কখন বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ পরীক্ষা শেষ হয়ে যাবে সেটা এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ যেদিন পরীক্ষা শুরু হচ্ছে সেই দিন দুটোই খোলা হচ্ছে, অর্থাৎ ওপেন হচ্ছে পোর্টাল। এরপর যেদিন পরীক্ষা শেষ, ধরুন যদি 7 দিন দেয় বা 10 দিন পর্যন্ত টানা যদি সময় দেয়, সেই শেষ দিন যে সময় এখানে নির্ধারণ করা হয়েছে, ধরুন শেষ দিন 2টো পর্যন্ত পরীক্ষা হবে, দুটোই কিন্তু এক্সাম পোর্টাল বন্ধ হয়ে যাবে এবং 7 দিন 24 ঘন্টার জন্য এই পোর্টালটা খোলা থাকবে। অর্থাৎ আপনারা 7 দিন 24 ঘন্টায় এক্সাম দিতে পারবেন। এরপর 4 নম্বরে বলা হয়েছিল পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর দিন থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিট কার্ডে উল্লিখিত পত্রগুলির পরীক্ষা দিতে পারবেন। আপনাদের যেহেতু অ্যাসাইনমেন্ট, তাই আপনাদের সম্ভবত অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। আপনারা যখন এক্সাম পোর্টালে প্রবেশ করবেন সেখানে আপনাদের সাবজেক্টগুলো থাকতে পারেন, সেই সাবজেক্টের অ্যাসাইনমেন্টগুলো আপনারা সাবমিট করবেন বা আপনারা জেনে নেবেন কোন কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আপনারা সাবমিট করবেন। এবং অ্যাসাইনমেন্টের টাইম টানা যদি 7 দিন পরীক্ষা হয় 24 ঘন্টা, বা যদি অ্যাসাইনমেন্টের জন্য যদি ডেট বাড়ায় 10 দিন পর্যন্ত যদি দেয়, সেক্ষেত্রে 10 দিন এরকম টানা যে কোনো সময় যে কোনো পেপার আপনি পরীক্ষা দিতে পারবেন। এর পরের অংশে বলা হয়েছিল নমুনা প্রশ্ন আপলোড করে দেওয়া হবে। আপনাদের ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের জন্য নমুনা প্রশ্ন না থাকার সম্ভাবনাই বেশি। ইউনিভার্সিটি বড়জোর বলে দিতে পারে পূর্বে যে নমুনা প্রশ্ন আপলোড করা আছে ওয়েবসাইটে, সেগুলো আপনারা ফলো করতে পারেন, এটা উল্লেখ করে দিতে পারে। এরপর 5 নম্বর পয়েন্টে বলা হয়েছিল পরীক্ষার্থীগণ যে কোনো সময়ে পছন্দ মতো যে কোনো বিষয়ের পরীক্ষা দিতে পারবেন, তবে একটি পত্র সম্পূর্ণ করে সাবমিট করার পরই পরীক্ষার্থী অন্য পত্র উত্তর করার সুযোগ পাবেন। অর্থাৎ এখানে পরিষ্কার করে বলাই হয়েছিল, ধরুন অ্যাসাইনমেন্টের জন্য টানা 7 দিন সময় দিয়েছে ইউনিভার্সিটি, এক্ষেত্রে যে কোনো বিষয় আপনি পরীক্ষা দিতে পারবেন যে কোনো সময়ে। তবে প্রথম আপনি যে পেপারটা শুরু করছেন অ্যাসাইনমেন্ট, সেই পেপারটা কমপ্লিট করার পরে আপনি অন্য পেপারের উত্তর দেওয়ার কিন্তু সুযোগ পাবেন। আপনি ধরুন এলোমেলোভাবে সব সাবজেক্ট শুরু করলেন, কমপ্লিট করলেন না, এটা হবে না। যে পেপারই আপনি প্রথম শুরু করুন না কেন সেই পেপারটা কমপ্লিট করবেন। এইভাবে পরের পেপারও সব প্রশ্নের উত্তর কমপ্লিট করে সাবমিট করার পরেই আপনি আবার পরের পেপারে যেতে পারবেন। এইভাবেই আপনারা পরীক্ষাগুলো কমপ্লিট করতে পারবেন। এরপর 6 নম্বর পয়েন্ট, পরীক্ষার্থীরা সক্রিয় ডেটা সংযোগযুক্ত স্মার্টফোন, ট্যাব বা ট্যাবলেট পিসি, ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে উল্লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। অর্থাৎ আপনারা স্মার্টফোন বা ট্যাব বা ট্যাবলেট পিসি বা ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে অবশ্যই সক্রিয় ডেটা সংযোগ থাকতে হবে এই সকল ডিভাইসে, তাহলে আপনারা এই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। পরীক্ষার বিজ্ঞপ্তিতে এখানে আরও বলা হয়েছিল কিন্তু কোনো পরীক্ষার্থী কখনোই একসঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত করে পরীক্ষা দিতে পারবেন না। অর্থাৎ আপনি যখনই পরীক্ষা দেবেন একটি ডিভাইসই ইউজ করবেন, কখনোই দুটো ডিভাইস ইউজ করবেন না বা লগ ইন করবেন না। 7 নম্বরে বলা হয়েছে এই পরীক্ষার জন্য এমসিকিউ পদ্ধতি অনুসরণ করা হবে। আপনাদেরকে ইউনিভার্সিটি অনেক আগেই জানিয়ে দিয়েছে এবারের অ্যাসাইনমেন্ট এমসিকিউ পদ্ধতিতেই হবে। 8 নম্বরে বলা হয়েছে পরীক্ষার্থীদের যথাযথ জায়গায় টিক দিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ প্রশ্নের পাশে 4টে উত্তরের অপশান থাকবে, সেই উত্তরের অপশানের মধ্য থেকে যেটা সঠিক মনে হবে তার পাশে টিক দিয়ে উত্তরটা সিলেক্ট করে নিতে হয়েছিল। আপনাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও এই রকমই থাকতে পারে। 9 নম্বরে বলা হয়েছে পরীক্ষার্থীরা একটি নির্দিষ্ট পত্রের জন্য 3 ঘন্টা যদি পূর্ণমান নম্বর 100 হয়, অথবা 2 ঘন্টা যদি পূর্ণ নম্বর 50 হয় সময় পাবেন। তারপর সংশ্লিষ্ট পত্রের সময়সীমা শেষ হয়ে যাবে। অর্থাৎ 100 নম্বরের যে সকল পেপার আছে তার জন্য
3 ঘন্টা। ধরুন অনার্স পেপার 100 নম্বর, কম্পালসারি পেপার 50 নম্বর হলে 2 ঘন্টা। আপনাদের এমসিকিউ অ্যাসাইনমেন্টের জন্য এই রকমই সময় থাকতে পারে, হয়তো সময় অল্প কমাতে পারে বা বাড়াতে পারে, তবে সেটা নির্ভর করবে প্রশ্নের সংখ্যার উপর। যেমন গতবারে এমসিকিউ এক্সাম হয়েছিল 100 নম্বরের যে পেপার, সেক্ষেত্রে 3 ঘন্টা ছিল, 20টা প্রশ্নের উত্তর করতে হয়েছিল। এবারেও ধরুন যদি 100 নম্বরের অ্যাসাইনমেন্ট পেপারে 20টা প্রশ্নের উত্তর লিখতে হয়, সেক্ষেত্রেও হয়তো 3 ঘন্টা সময় দিতে পারে। এবং 50 নম্বরের পেপারে যেমন গতবারে 10টা প্রশ্নের উত্তর লিখতে হয়েছিল, সেক্ষেত্রে 2 ঘন্টা সময় দিয়েছিল। এইরকম হেরফের করতে পারে যদি প্রশ্নের সংখ্যা কম বেশি হয়। অবশ্যই ইউনিভার্সিটি যখন অ্যাসাইনমেন্টের জন্য গাইডলাইন দেবে তখন এইগুলো ডিটেলস থাকবে, কত ঘন্টার পরীক্ষা হচ্ছে এবং কতগুলো প্রশ্ন উত্তর লিখতে হবে। 10 নম্বর পয়েন্টে বলা হয়েছিল একটি নির্দিষ্ট পত্রের জন্য 100 নম্বরের পরিবর্তে পরীক্ষার্থীদের 20টি 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এবং ওই 20 নম্বরের মান 100 নম্বরের মানের সমান বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ ধরুন যারা বিডিপি, বাংলা অনার্স, ইতিহাস অনার্স এইসব সাবজেক্ট নিয়ে অনার্স করছেন, তাদের 100 নম্বরের পেপার বা কম্পালসারি এফএইচএস ধরুন বা এফএসটি ধরুন, এগুলো 100 নম্বরের পেপার, এইগুলোর জন্য 20টা প্রশ্ন হবে। সেই 20টা প্রশ্ন 1 নম্বর করে এবং এই 20 নম্বরের মানটা হচ্ছে 100 নম্বরেরই সমান। এবং যেখানে পূর্ণ নম্বর 50, অর্থাৎ কম্পালসারি, ইংরাজি কম্পালসারি, বাংলা কম্পালসারি ধরুন বা পরিবেশবিদ্যা, এই রকম যেখানে 50 নম্বর পূর্ণমান, পরীক্ষার্থীদের 10টি 1 নম্বরের এমসিকিউ এর উত্তর দিতে হবে এবং ওই 10 নম্বরের মান 50 নম্বর মানের সমান বলেই ধরে নেওয়া হবে। এরপর 11 নম্বরে বলা হয়েছে একটি পত্রের সব প্রশ্ন একসঙ্গে দেওয়া হবে না। একটা পেপারের সব প্রশ্ন আপনি একসঙ্গে দেখতে পাবেন না, অর্থাৎ পরীক্ষার্থীগণ কোনো একটি পত্রের সমস্ত প্রশ্ন একসঙ্গে দেখতে পাবেন না। একটি প্রশ্ন উত্তর দেওয়ার পরেই পরের প্রশ্নের সম্মুখীন হওয়া যাবে। পরের প্রশ্নে যাওয়ার জন্য আগের উত্তর সাবমিট করতে হবে। পরবর্তী প্রশ্নগুলির জন্যও একই পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ একটা পেপারে 20টা প্রশ্ন থাকলে 20টা প্রশ্নই একসঙ্গে দেখতে পাবেন না। একটি প্রশ্ন আপনার কাছে আসবে, উত্তরটা সাবমিট করলেই পরের প্রশ্নে আপনি পাবেন বা পরের প্রশ্নের সম্মুখীন হবেন। এইভাবে পরের প্রশ্নটাও আপনাকে সাবমিট করতে হবে, এইভাবে প্রসেস চলতে থাকবে। এরপর 12 নম্বর, এই পরীক্ষায় যদি কোনো পরীক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর দিতে না পারেন এবং প্রশ্নটি এড়িয়ে যেতে চান, তিনি প্রশ্নের উত্তর না দিয়েই সাবমিট করে পরের প্রশ্নের মুখোমুখি হতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তিনি ওই প্রশ্নের পরিবর্তে কোনো বিকল্প প্রশ্ন পাবেন না। অর্থাৎ কোনো পরীক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা নেই বা উত্তরটা দিতে চান না, এড়িয়ে যেতে চান, সেক্ষেত্রে উত্তর না দিয়েই সাবমিট করে পরের প্রশ্নের মুখোমুখি হতে পারতেন। পরীক্ষার্থী যদি প্রশ্নটা এড়িয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো বিকল্প প্রশ্ন বা আলাদা কোনো প্রশ্ন কিন্তু পেতেন না। অবশ্যই আপনারা স্কিপ করবেন না, যে উত্তরটা আপনার মনে হচ্ছে হতে পারে যে কোনো একটাই আপনি চুজ করে নেবেন, কারণ নেগেটিভ মার্কিং যেহেতু নেই। 13 নম্বরে বলা হয়েছে এই পরীক্ষায় একবার উত্তর সাবমিট করার পর এটি আর পরিবর্তন সংশোধন করা যাবে না এবং কোনোভাবেই আগের অবস্থায় ফিরে আসা যাবে না। অবশ্যই উত্তরটা যখন টিক মারবেন অবশ্যই চিন্তা ভাবনা করে মারবেন, কারণ কোনো অবস্থায় উত্তর সংশোধন করা যাবে না। 14 নম্বরে বলা হয়েছে এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে না, অর্থাৎ আপনারা নির্দ্বিধায় যখন কোনো উত্তর আপনার কনফিউশন মনে হচ্ছে বা উত্তরটা জানা নেই মনে হচ্ছে, আপনাকে যে কোনো একটা উত্তর চুজ করে নিতে হবে, কারণ আন্দাজে উত্তর আপনার লেগেও যেতে পারে। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাই অবশ্যই একটা উত্তর আপনি সিলেক্ট করে নেবেন। পরের 15 নম্বর পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। পজ শব্দের ধারণা পরিষ্কার বাংলায় আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে বলা হয়েছে 15 নম্বরে পরীক্ষার্থীগণ 100 নম্বরের একটি নির্দিষ্ট পত্রের জন্য 9 বার বিরতি, 50 নম্বরের একটি নির্দিষ্ট পত্রের জন্য 4 বার বিরতি পাবেন। সময়টুকু মূল পরীক্ষার সময়কালের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ আপনি যদি 5 মিনিট বা 10 মিনিট পজ নেন বা 30 মিনিট নেন, সেটা কিন্তু মূল পরীক্ষার মধ্যে ধরা হবে না। এরপর বলা হয়েছে এবং বিরতির আগে পরীক্ষার্থীর সাবমিট করা উত্তর যথারীতি সংরক্ষণ বা সেভ থাকবে। অর্থাৎ পজ করার আগে সমস্ত প্রশ্ন যেগুলো আপনি সাবমিট করেছেন সেগুলো যে চেঞ্জ হবে তা নয়, সেগুলো সেভ হয়েই থাকবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু এর পরের অংশটা দেখুন, যে কোনো বিরতির পর কোনো পরীক্ষার্থী পুনরায় লগ ইন করে পরীক্ষায় যোগ দিতে পারবেন। দেখুন পজ করার পর আপনাকে লগ ইন করে আবার পরীক্ষায় যোগ দিতে পারবেন। যেভাবে আপনি পরীক্ষায় প্রবেশ করেছিলেন লগ ইন করে, সেইভাবে আবার লগ ইন করে রিজয়েন করতে হবে। তবে আগের প্রশ্নের পরিবর্তে তিনি একই পত্রের একটি নতুন প্রশ্ন পাবেন। অর্থাৎ পজ হওয়ার সময় যে প্রশ্নটা দেখেছিলেন সেই প্রশ্নটাই শুধুমাত্র চেঞ্জ হয়ে নতুন প্রশ্ন আপনি পাবেন।
এরপর বলা হয়েছে সমস্ত বিরতির সুযোগ নেওয়ার পর সময় শেষ বলে ধরে নেওয়া হবে। অবশ্যই মাথায় রাখবেন 100 নম্বরের পেপার অর্থাৎ 3 ঘন্টার জন্য 9টা পজ এবং 50 নম্বরের পেপার অর্থাৎ 2 ঘন্টার জন্য 4টে পজ। এই পজের সময় বা পজের সংখ্যা যদি শেষ হয়ে যায় তাহলে পরীক্ষাটা শেষ হয়ে গেছে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীগণ আর সংশ্লিষ্ট পত্রের উত্তর দেবার সুযোগ পাবেন না। পরীক্ষার্থী পজ নেওয়ার সময় যে ডিভাইসে পরীক্ষা দিচ্ছেন তা কোনোভাবেই রিফ্রেশ করা যাবে না। অর্থাৎ যে ডিভাইসে আপনি পরীক্ষা দিচ্ছেন পজ নেওয়ার সময় কোনোভাবেই রিফ্রেশ করবেন না। যদি বিডিপি এমসিকিউ অ্যাসাইনমেন্ট এই পদ্ধতিতেই পরীক্ষা হয় সেক্ষেত্রে পজের সংখ্যা আপনাদের কমে না বাড়ে সেটা অবশ্যই দেখতে হবে। গত বিডিপি এবং পিজি এক্সামে 100 নম্বরের জন্য 9টা পজ বা বিরতি ছিল। ধরুন এবারেও অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে 100 নম্বরের পেপারের ক্ষেত্রে যদি 20টা প্রশ্ন থাকে এক্ষেত্রে কিন্তু পজের সংখ্যা কিন্তু বাড়াতে পারে, কারণ অ্যাসাইনমেন্টের মূল বিষয়টাই হচ্ছে স্টুডেন্টরা স্টাডি ম্যাটেরিয়াল দেখে উত্তর খুঁজে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে। 16 নম্বর পয়েন্টে বলা হয়েছিল সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর সংশ্লিষ্ট পত্রটি সাবমিট করতে হবে। একটি নির্দিষ্ট পত্র সাবমিট করার পর একজন পরীক্ষার্থী সেটা ডাউনলোড করে উত্তরপত্রের প্রিন্ট কপি পেতে পারেন পরীক্ষা শুরু হওয়ার 7 দিন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষের পর। তবে মনে রাখতে হবে ওই প্রিন্ট কপি শুধুমাত্র পরীক্ষার্থীদের ব্যক্তিগত সংরক্ষণের জন্য, এগুলো কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ উত্তরের কপি আপনারা প্রিন্ট করতে পারবেন পরীক্ষা শুরু হওয়া 7 দিন পর অথবা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষের পর, এবং ওই প্রিন্ট কপি শুধুমাত্র ব্যক্তিগত সংরক্ষণের জন্য, কোথাও জমা দিতে পারবেন না। আপনাদের অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্ট যদি এই পদ্ধতি মেনেই হয় এক্ষেত্রেও আপনাদের এই রকমই অপশান বা সুযোগ দিতে পারে। প্রিন্ট করতে পারবেন আপনারা যে পত্রের পরীক্ষা দিলেন সেই পত্রের পরীক্ষার পেপার আপনারা প্রিন্ট করতে পারবেন এক্সাম শেষ হওয়ার পর। আপনাদেরকে শেয়ার করলাম বিডিপি অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্টের সম্ভাব্য গাইডলাইন বা কোন পদ্ধতিতে বিডিপি এমসিকিউ অ্যাসাইনমেন্ট হতে পারে। যদি বিডিপি স্টুডেন্টদের এই রকম গাইডলাইন অনুযায়ী এমসিকিউ অ্যাসাইনমেন্ট হয় পিজি স্টুডেন্টদের ক্ষেত্রেও একই রকম পদ্ধতি অবলম্বন করতে পারে ইউনিভার্সিটি। বিডিপি অনলাইন এমসিকিউ এক্সামের এই যে গাইডলাইন শেয়ার করলাম এই গাইডলাইন অনুযায়ী বিডিপি এমসিকিউ অ্যাসাইনমেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি, আপনারা ধরে রাখতে পারেন 90% এই সম্ভাবনাই রয়েছে এই গাইডলাইন অনুযায়ী বিডিপি এমসিকিউ অ্যাসাইনমেন্ট হতে পারে। তবে যখনই ইউনিভার্সিটি অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্টের গাইডলাইন বা নোটিশ দেবে তখন অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। এবং অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্ট কীভাবে দেবেন আপনারা লাইভ প্রসেস দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখুন। অবশ্যই ভিডিওটি সকল বিডিপি এবং পিজি স্টুডেন্টদের শেয়ার করবেন যাতে সবাই অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্টের পদ্ধতি বা নিয়মকানুন সম্পর্কে একটা সম্ভাব্য ধারণা পায়।